আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। Oppo F21 Pro 5G ফটোগ্রাফি কেন্দ্রিক এই ফোনটির কিন্তু রয়েছে আবার স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর। দ্যাট মিনস এই মোবাইলটার গেমিং নিয়েও বেশ কিছু কথা বলা রয়েছে। সো আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করি, সাথে সাথে মোবাইলটার টুকটাক স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। দেন এই মোবাইলটার ক্যামেরা নিয়ে ইন ডিটেলসে আমরা কথা বলবো এবং আপনারা আই হোপ ক্যামেরা সেকশনটা দেখবেন, তাহলে এই মোবাইলটার ক্যামেরার পারফরমেন্সের ব্যাপারে একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এবং সেই সাথে মোবাইলটার গেমিং নিয়ে আমরা কথা বলবো এবং ভিডিওর শেষ অংশে যে মোবাইলটার ভালো দিক খারাপ দিক সহ এই মোবাইলটা কাদের জন্য কেনা একদম উচিত হবে এবং কাদের জন্য কেনা উচিত হবে না সেই বিষয় নিয়েও কথা বলবো। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Oppo F21 Pro 5G মোবাইলটি। Oppo গ্লো ডিজাইন সম্বলিত মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে রেইনবো এর মতো কালার টেক্সচার দেওয়া, সেই সাথে গ্লিটারি লুকস থাকা এই মোবাইলটি কিন্তু খুব একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক না, অর্থাৎ খুব একটা ইজিলি হাতের ছাপ পড়ে না এই মোবাইলটির রিয়ার প্যানেলে। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো রেইনবো স্পেকট্রাম। এই মোবাইলটির কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো কসমিক ব্ল্যাক। 6.43 ইঞ্চি সাইজের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.55 মিলিমিটার এবং ওয়েট হলো 173 গ্রাম। ওভারঅল কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে এই মোবাইলটি কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, এবং এই সিম কার্ড ট্রেতে একটি স্লটে ডেডিকেটেড সিম এবং অন্য আরেকটি স্লটে হয় ডেডিকেটেড সিম অথবা মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। মোবাইলের উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলের নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের পজিশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে মোবাইলের সাইজ বিবেচনায়। সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফিঙ্গার টাচ করার সাথে সাথে খুব ফাস্ট এবং স্মুথ ভাবে আনলক করছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটি যথেষ্ট স্মুথলি কাজ করে এবং তার পাশাপাশি মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলের রিয়ার প্যানেলে থাকা মেইন স্পিকারের পারফরমেন্স আমার কাছে বেশ স্মুথ লেগেছে। সাউন্ডের লাউডনেস আমরা যথেষ্ট ডিসেন্ট পেয়েছি, সেই সাথে সাউন্ডের ক্রিস্পিনেস বলেন, বেইসের পারফরমেন্সও আমাদের কাছে একদম ব্যালেন্স মনে হয়েছে। ওভারঅল এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স আমার কাছে একদম ঠিকঠাকই লেগেছে। আউট অফ দ্য বক্স মোবাইলটিতে আমরা অ্যান্ড্রয়েড 11 ভার্সনটা পেয়েছি, তবে খুবই সুন এই মোবাইলটিতে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের আপডেট এসে যাবে এবং সেই সাথে মোবাইলটিতে রয়েছে অপোর কালারওয়াইজ 12 ভার্সনটি এবং তার পাশাপাশি মোবাইলটিতে আপ টু 5GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এই মোবাইলটিতে থাকা 6.43 ইঞ্চি সাইজের ডিসপ্লেটি হলো অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 24/1080 পিক্সেল, পাশাপাশি পিক্সেল ডেন্সিটি হলো 409 ppi। ম্যাক্সিমাম 600 নিটস পিক ব্রাইটনেস থাকা এই মোবাইলটি আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবেই ইউজ করতে পেরেছি, কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত সমস্যা ফেস করিনি এবং অনেক আলো তো আমরা কমফোর্টেবল ভাবে এই মোবাইলটি আউটডোরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পেরেছি। মোবাইলটি ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে ভেজেল এরিয়াটা আমাদের কাছে ঠিকঠাক লাগলেও চিন এরিয়াটা প্রাইস বিবেচনায় আমাদের কাছে অন অ্যান এভারেজ মনে হয়েছে। সেই সাথে ডিসপ্লের উপরে ঠিক লেফট সাইডে রয়েছে 5 সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ স্মুথ ছিল। অ্যামোলেড প্যানেলের পাশাপাশি 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ র্যাম হ্যান্ডেলিং একদম ব্যালেন্স ভাবে করতে পারছিল। দ্যাটস ওয়াই আমরা অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে খুব ইজিলি রান করে সব করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.7 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন বাকি দুটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং মনোক্রোম ক্যামেরা অর্থাৎ ডেপথ সেন্সর ক্যামেরা। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে ডে লাইট কন্ডিশনে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল। কালার রিপ্রোডাকশন খুবই ভালো ছিল, অস্বাভাবিক কোনো প্রকার কালার বুস্টের দেখা আমরা পাইনি ছবিগুলো থেকে। সেই সাথে ডাইনামিক রেঞ্জও বেশ ভালো ছিল। এজ ডিটেকশন আমি বলবো না অনেক বেশি ভালো, বাট স্ট্যান্ডার্ড বা পরিমিত আলোর নিচে ছবি তুললে মারাত্মক ভালো এজ ডিটেক্ট করতে পারছিল। সেই সাথে পোর্ট্রেট মোডের স্টাইল হিসাবে থাকা বুকি ফ্লেয়ার পোর্ট্রেট মোডের ছবি তুলো ব্যাকগ্রাউন্ড থেকে বেশ সুন্দর একটা বুকি এফেক্ট পেয়েছি। এবং আমি আপনাদেরকে বলবো এই মোবাইলটার যে পোর্ট্রেট মোডের বুকি ফ্লেয়ার পোর্ট্রেট অপশনটা রয়েছে সেটা আপনারা ইউজ করেন, আপনাদের কাছেও মজা লাগবে। সেই সাথে মোবাইলটিতে আমরা হাইস্ট 5x জুম করে ছবি তুলেছি, যদিও ছবির ডিটেলস খুব একটা ভালো থাকে না 5x জুম দিয়ে ছবি তোলার পর, বাট ম্যাক্সিমাম 2x পর্যন্ত জুম করলে ওভারঅল বেশ ভালো ছবির ডিটেলস ধরে রাখতে পারছিল। অপরদিকে লো লাইট এবং নাইট কন্ডিশনে ছবি তোলার সময় ওভারঅল নাইস পারফরমেন্স পেয়েছি ছবিগুলো থেকে। কালার ডিটেলস এর কথা বলতে গেলে অনেক বেশি ভাইব্রেন্ট না হলেও কালার টোনটা ওভারঅল ধরে রাখতে পারছিল, কিন্তু পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ বেশ ভালো কাজ করছিল। তবে লো লাইট কন্ডিশনে স্পেশালি ইনডোরে
ধরে ছবি তোলার সময় মেইন অবজেক্টের পিছনে বেশি আলো অথবা টু মাচ আর্টিফিশিয়াল লাইট থাকলে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক কাজ করলেও এজ ডিটেকশনে প্রবলেম হচ্ছিল। তবে একটু গুছিয়ে ফ্রেমিং করে ছবি তুললে অনেক ভালোই ছবি উঠছিল। ইভেন ডে লাইটের থেকেও রাতের বেলা অর্থাৎ ইনডোরে আপনারা যে পোর্ট্রেট মোডে বুকি ফ্লেয়ার এফেক্টটা রয়েছে, বুকি ফ্লেয়ার পোর্ট্রেট এফেক্ট, সেটার পারফরমেন্স বেশি ভালো লেগেছে আমার কাছে। তার পাশাপাশি মোবাইলে থাকে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো ডিটেলসে একটু ঘাটতি থাকলেও অ্যাজ এ 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে পারফরমেন্স ঠিকঠাকই ছিল। এই মোবাইলটিতে হাইয়েস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করা যায়। আমরা মোবাইলটিতে বেশ লং টাইম অনেক ধরনের ভিডিও শ্যুট করে দেখেছি। ভিডিও শ্যুট করার সময় আমরা মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স পেয়েছি, অর্থাৎ শেকি ফিলটা খুব একটা আমরা পাইনি ভিডিও শ্যুট করে। বাট 1080p 60 ফ্রেম পার সেকেন্ড অথবা 4K তে ভিডিও শ্যুট করার অপশন থাকলে খুব বেশি ভালো হতো। সেই সাথে মোবাইলটিতে রয়েছে স্লো মোশনে ভিডিও শ্যুট করার পাশাপাশি ডুয়েল ভিউ ভিডিও মোড এবং টাইম ল্যাপসের মতো ফিচারের মাধ্যমে ভিডিও শ্যুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে ডে লাইট কন্ডিশনে ছবি তোলার পর ছবির ডিটেলস কালার ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। কালার টোনটাও বেশ নাইস ছিল। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো ডাইনামিক রেঞ্জ যেমন ভালো ছিল, সেই সাথে এজ ডিটেকশন অনেক ভালোভাবে করতে পারছিল। তার পাশাপাশি সেলফি ক্যামেরা পোর্ট্রেট মোডে স্টাইল হিসেবে থাকা বুকি ফ্লেয়ার পোর্ট্রেট দিয়ে ছবি তোলা আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক ভালো পারফরমেন্স পেয়েছি ডে লাইট কন্ডিশনে এই মোবাইলটি থেকে। অপরদিকে লো লাইট এবং নাইট কন্ডিশনেও বেশ ভালো ছবি তোলা যাচ্ছিল, স্পেশালি ইনডোরে প্রপার আলোতে মারাত্মক ভালো ছবি উঠছিল। তার উপর বুকি ফ্লেয়ার পোর্ট্রেট মোডে পারফরমেন্স তো দুর্দান্ত ছিল। আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই মোবাইলটির সেলফি ক্যামেরার পারফরমেন্স যদি আপনারা বুকি ফ্লেয়ার পোর্ট্রেট মোডে ছবি তুলে থাকেন। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু এপিআই সাপোর্টস, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। সেই সাথে মোবাইলটিতে জিপি হিসেবে রয়েছিল অ্যাড্রিনো 619। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং এই মোবাইলটার বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হলো 37,990 টাকা অর্থাৎ 38,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,81,159, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 689, মাল্টি করে 1994 এবং মোবাইলটির স্টোরেজ স্পিড চেক করতে যাই রিড স্পিড পেয়েছি 534 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 264 মেগাবাইট পার সেকেন্ড। Oppo F21 Pro 5G এই মোবাইলটিতে রয়েছে 4500 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই চার্জার দিয়ে মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লেগেছে, কিন্তু একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড হালকা পাতলা বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের মতো বা 1.5 দিনের থেকে কিছুটা কম চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আমরা হেভি গেমিং, মাল্টিমিডিয়া কনজিউম করে বা রাফ এন্ড টাফ ইউজ করে স্ক্রিন অন টাইম অর্থাৎ এসওটি বা চার্জ ব্যাকআপ পেয়েছি 6 আওয়ার্সের মতো। মোবাইলটিতে আমরা অ্যাপেক্স লিজেন্ড গেমটা খেলার সময় হাইয়েস্ট আলট্রা এইচডি রেজুলেশনে নর্মাল ফ্রেম রেটে খেলতে পেরেছি। ওভারঅল গেমটা আমরা অন অ্যান এভারেজ 40 FPS এ খেলতে পেরেছি। গেমিং পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট স্মুথ লেগেছে। লং টাইম গেম প্লে করতে যে খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি এবং সেই সাথে খুব একটা হিটিং এরও দেখা পাইনি মোবাইলটিতে এই গেমসটা খেলার সময়। অপরদিকে মোবাইলটিতে আমরা পাবজি গেমসটি হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। অন অ্যান এভারেজ আমরা 30 FPS এর মতো পেয়েছি গেমটা প্লে করার সময়। FPS অবশ্য কিছুটা ডাউন হচ্ছিল যখন এনিমি কাছাকাছি এসে পড়ছিল, তখন আমরা দেখেছি সামটাইমস FPS ডাউন হচ্ছিল, বাট অল দ্য টাইম এই প্রবলেমটা ফেস করিনি। আর লং টাইম গেম প্লে করার ক্ষেত্রে কিছুটা ল্যাগিং এর দেখা পাই আমরা, বাট সেটা ঠিকঠাক আছে, সেটা নিয়ে আমার আসলে ওইভাবে কমপ্লেইন নেই। ইভেন খুব একটা হিটিং এরও আমরা দেখা পাইনি। মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি গেমসটি খেলেছি হাইয়েস্ট ভেরি হাই গ্রাফিক্সে, ভেরি হাই ফ্রেম রেটে, তবে হাইয়েস্ট 40 FPS পর্যন্তই পেয়েছি, এর বেশি আমরা পাইনি। কেন জানি মনে হচ্ছে 40 FPS এ লক করা রয়েছে। 60 FPS পেলে পারফরমেন্স আরো ভালো লাগতো এবং খেলেও আমাদের আরো মজা পেতাম, তবে গেমস থেকে আমরা কোনো প্রকার ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইভেন লং টাইম প্লে করে হিটিং এরও দেখা পাইনি। সেই সাথে মোবাইলটিতে আমরা অ্যাশওয়ান গেমসটি খেলার সময় অন অ্যান এভারেজ 30 FPS এ খেলতে পেরেছি। আমরা খুবই অবাক হয়েছি যে এর থেকে বেশি FPS কেন এই মোবাইলটিতে সাপোর্ট করে না। আমি বলবো গেমিং পারফরমেন্স নট ব্যাড, বাট FPS-টা আমার কাছে খুবই কম মনে হয়েছে। আর একটু বেশি FPS পেলে আমাদের পারফরমেন্স ভালো লাগতো এবং গেম খেলেও আরো মজা পেতাম। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর থাকার কারণে খুব একটা হিটিং এর দেখা পাইনি। তার মেইন কারণ হলো 6 ন্যানোমিটার বেস প্রসেসর। ইভেন আমরা নর্মালি অন্যান্য ফোন থাকে যেগুলোতে পাবজি গেমসটা অনেক লং টাইম খেললে বেশ ভালো হিট হয়, বাট এই ফোনটাতে কিন্তু আমরা খুব একটা হিটিং এর দেখা পাইনি এবং ফ্রি ফায়ার বলেন, কল অফ ডিউটি বলেন, ওসব গেম থেকে তো একেবারে হিটিং এর দেখা পাইনি। তবে একটা বিষয় হলো, আপনি যদি এমন কোনো এরিয়াতে থাকেন যেখানে নেটওয়ার্ক অনেক দুর্বল, সেখানে আপনি মোবাইল ডাটা দিয়ে যদি মোবাইলটাতে ইন্টারনেট দেখেন, ভিডিও ওয়াচ করে থাকেন, তখন এই ফোনটা কিছুটা হিট হয়, তবে খুব বেশি একটা হিট না। ওইটা হিটিং ইস্যু বলা যায় না। কিছুক্ষণ সময় দিলে আবার ফোনটা আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটি রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি Wi-Fi 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ
দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার প্রাইস হিসাবে ডিসপ্লেতে অ্যামোলেড প্যানেল থাকলেও আমি মনে করি হাই রিফ্রেশার থাকা উচিত ছিল এবং সেই সাথে মোবাইলটার রিয়ার প্যানেলে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকা উচিত ছিল এবং সেই সাথে মোবাইলটাতে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসরের পরিবর্তে যদি 7 সিরিজের কোনো প্রসেসর ইউজ করা যেত স্ন্যাপড্রাগনের, তাহলে হতে পারে আমরা 4K তে ভিডিও শুট করার অপশন পেতাম। দেন এই মোবাইলটার বটম ফেসে মেইন স্পিকার থাকলেও মোবাইলটার উপরের দিকে যদি আরেকটা ডেডিকেটেডভাবে স্পিকার দেওয়া হতো তাহলে মোবাইলটার স্পিকার থেকে আমরা আরও ডিসেন্ট পারফরমেন্স পেতাম। এবং সর্বশেষ হলে এই মোবাইলটার প্রাইস 37,990 টাকা অর্থাৎ 38,000 টাকা। এটা সত্য যে এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে ডলারের অনেক ক্রাইসিস, দ্যাটস ওয়াই টাকার ভ্যালু অনেক কমে গিয়েছে, বাট স্টিল এই ফোনটার প্রাইস একটু বেশি হয়ে গেছে। এবার চলুন আমরা জানি এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো মোবাইলটাতে হাই রিফ্রেশন না থাকলেও যে অ্যামোলেড প্যানেলটা ইউজ করা হয়েছে সেটার পারফরমেন্স খুবই ভালো। 180 টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা মোটামুটি রাফ অ্যান্ড টাফ ইউজ করে মাল্টিটাস্কিং করে বেশ কমফোর্ট ফিল করেছি। আরেকটা বিষয় হলো ডিসপ্লেতে কালার টোন বলেন আমাদের কাছে অনেক ভাইব্রেন্ট লেগেছে, আর তার পাশাপাশি মোবাইলের চার্জ ব্যাকআপটাও কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি 6 ন্যানোমিটার বেস প্রসেসর হওয়ার কারণে। তার পাশাপাশি মোবাইলটাতে IP-Export সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ টুকটাক ধুলাবালো এবং পানির ছিটাফোটা থেকে এই মোবাইলটা বেঁচে থাকতে পারবে, বাট এটা কিন্তু ওয়াটারপ্রুফ না। আপনারা আবার পানিতে নিয়ে ডুব দিয়েন না বা পানিতে রেখে দিয়ে ট্রাই করেন না ফোনটার কী অবস্থা হয়, এটা থেকে দূরে থাকবেন। দেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ইন ডিটেলসে আমরা ভিডিওর মধ্যে কথা বলেছি, জাস্ট আমি এখন কিছু কথা বলবো। সেটা হলো এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্স ডে লাইট কন্ডিশনে ডিসেন্ট আলোতে খুবই ভালো। এক্সট্রা কালার বুস্ট আমি পাইনি, যেটা নর্মালি সব ধরনের ফোনেই থাকে, ইভেন অপোর অনেক ফোন আমরা পেয়েছি, বাট এই ফোনটাতে সেই জিনিসটা আমরা পাইনি। দেন আরেকটা বিষয় হলো এই মোবাইলটার পোর্ট্রেট মোডে ইভেন সেলফি এবং রিয়ার প্যানেলের ক্যামেরা দুটোর পারফরমেন্সই অনেক ভালো। স্পেশাল স্টাইল হিসাবে রয়েছে বুকি ফ্লেয়ার পোর্ট্রেট মোড, সেটা দিয়ে ছবি তুললে আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ ব্যাকগ্রাউন্ডে যেই বুকি এফেক্টটা দিচ্ছিল সেটা খুবই একটা প্রিমিয়াম ক্যাটাগরি ফিল পাওয়া যায় এই ফোনটার দুটো ক্যামেরা থেকে, আই মিন ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার প্যানেলের ক্যামেরা থেকে। কথা বলবো মোবাইলটা সেলফি ক্যামেরা নিয়ে, যেটা আমি এখনই বললাম যে পোর্ট্রেট মোডে খুবই ভালো ওঠে, বাট নর্মালিও আপনারা যদি ছবি তুলেন ভালো লাগবে। আর ভিডিওগ্রাফির কথা বলতে গেলে স্টেবিলিটি মোটামুটি ভালোই ছিল। 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে হাইস্ট ভিডিও শ্যুট করা যায়, 1080p 60 fps হলে ভালো হতো। বাট ওভারঅল ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ফটোগ্রাফি স্পেশালি পোর্ট্রেট মোড আমার কাছে এই ফোনটা খুবই ভালো লেগেছে। দেন কথা বলবো এটা গেমিং নিয়ে। স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর, এই প্রসেসর নিয়ে আমরা কিন্তু অনেক ফোনেরই রিসেন্টলি রিভিউ করেছি। সো ওইসব ফোনের সাথে এই ফোনের আমি গেমিং পারফরমেন্স অনেক বেশি ডিফারেন্স না পেলেও মোটামুটি যারা মিডিয়াম গ্রাফিক সেটিংয়ে গেমস খেলে থাকেন তাদের কাছে এই ফোনটা ভালো লাগবে। সবথেকে বড় কথা ফোনটা হিট হয় না। ইভেন পাবজি গেমসটা যখন আমরা লং টাইম খেলেছি অনেক বেশি হিটিংয়ের দেখা পাইনি। নর্মালি অনেক ফোন অনেক হিট হয়ে যায়, এটা কম হিটিং হচ্ছিল, অর্থাৎ কুলিং সিস্টেমটা খুবই ভালো এবং হিটিং রিলেটেড কোনো ইস্যুস নাই। দেন সর্বশেষ কথা হলো এই মোবাইলটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 ভার্সন হিসাবে এসেছে, বাট কিছুদিন পরে এই মোবাইলটাতে অ্যান্ড্রয়েড 12 ভার্সনে আপডেট এসে পড়বে, এটা নিয়ে চিন্তিত হবেন না। কিন্তু মেইনলি 5GB ভার্চুয়াল র্যামের পাশাপাশি মোবাইলটাতে ইউআই হিসেবে কালার ওয়াইজ 12 রয়েছে। সো অপ্পোর ইউআই কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইউআই। আপনি যদি টপ 5 ইউআইয়ের কথা থিঙ্ক করেন, এটা নিয়ে যত বলবো অনেক সময় নষ্ট হবে, বাট আমি এতটুকুই বলতে চাই আমরা এক্সট্রা খুব একটা ব্লটার পাইনি, আই মিন আননেসেসারি অ্যাপস পাইনি। কিছু আছে সেগুলো ডিলিট করে দেওয়া যায়, আর ইউআই থেকে আমরা ইউজ করতে যে কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপ এগুলো কিচ্ছু পাইনি, মানে একদম নিট অ্যান্ড ক্লিন স্মুথ পারফরমেন্স পেয়েছি। এটা নিয়ে কোনো কনফিউশন নেই, একদম দুর্দান্ত এই মোবাইলটার ইউআই পারফরমেন্স। সর্বশেষ কথা বলবো এই মোবাইলটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে। প্রথম বিষয় হলো যারা আপনারা হেভি গেমিং করেন, মোটামুটি অনেক ভালো গেমিং পারফরমেন্স চান, তাদের কাছে এই ফোনটা খুব একটা ভালো না লাগলেও যারা আপনারা হালকা পাতলা গেমিংয়ের পাশাপাশি সেলফি অনেক তুলেন, সে সাথে পোর্ট্রেট ছবি তুলতে অনেক পছন্দ করেন, ডাইনামিক রেঞ্জ আপনাদের অনেক ভালো লাগে, তার পাশাপাশি আপনারা সোশ্যাল মিডিয়া অনেক ইউজ করেন এবং আপনাদের চার্জ ব্যাকআপ যদি অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই মোবাইলটা আপনাদের জন্য একদম আদর্শ একটা ফোন। আপনারা কিনলে আপনাদের কাছে আশা করি ভালোই লাগবে, বাট বাকিটা সব কিছু আপনাদের উপর, আপনার টাকা, আপনার শখ, যেটা কিনবেন বুঝে কিনবেন। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে Oppo F21 Pro 5G মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।